লাস্ট ক্লাসে আমি তুই পড়েছিলাম হচ্ছে ইলেকট্রোলাইটিক, ঠিক আছে। ইলেকট্রোলাইটিক মধ্যে আমার ছিল হচ্ছে একটা অ্যানোড, একটা ক্যাথোড, ইলেকট্রোলাইট আর কারেন্ট সোর্স। এই ছিল হচ্ছে আমার বেসিক সেট আপ। তাহলে সেট আপটা জাস্ট এখানে সাইডে একটু এঁকে রাখছি। এই ছিল হচ্ছে আমাদের সাপোজ কন্টেনারটা, এখানে ব্যাটারি কানেক্টেড আছে, পজিটিভ নেগেটিভ এন্ড তুই বুঝতে পারছিস কোনটা। এর মধ্যে ইলেকট্রোড আছে দুখানা, ইলেকট্রোড মানে যার উপরে রিয়াকশন হবে, তাহলে এই ক্ষেত্রে দুখানা আছে। এই ছবি ওয়াইজ তাহলে অবভিয়াসলি এটা আমার পজিটিভ এন্ড, এটা আমার নেগেটিভ এন্ড। এটা হচ্ছে তাহলে পজিটিভলি চার্জড ইলেকট্রোড। পজিটিভলি চার্জ ইলেকট্রোডকে কি বলতো, একটা নাম ছিল, কি নাম বলবো এটাকে? অ্যানোড। পিএও পাও এনসিআর পড়েছিলাম, তাহলে এটা হচ্ছে আমার অ্যানোডটা, ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভলি চার্জ, বুঝতে পারলাম। আর এটা হচ্ছে আমার কি, অন্য সাইডটা হচ্ছে আমার ক্যাথোড, এটা হচ্ছে নেগেটিভলি চার্জড। আর এর মধ্যে আমার থাকবে হচ্ছে ইলেকট্রোলাইট। আচ্ছা, ইলেকট্রোলাইট থাকবে। এইবারে ইলেকট্রোলাইটটা আমার এরকম, আচ্ছা ইলেকট্রোলাইট। এইবারে আমার কি হবে, সাপোজ আমার সলিউশনের মধ্যে আছে হচ্ছে ইলেকট্রোলাইট, ঠিক আছে। তাহলে ইলেকট্রোলাইটের মধ্যে যে আমার অ্যানায়নগুলো আছে, অ্যানায়নগুলো আমার কোথায় যাবে? অ্যানায়নগুলো আমার যাবে হচ্ছে ক্যাথোডে, তাই তো। অ্যানায়নগুলো যাবে কোথায়? অ্যানোডে না ক্যাথোডে? অ্যানায়ন, সলিউশনের মধ্যে যে অ্যানায়নগুলো আছে সেগুলো কোথায় যাবে? অ্যানায়ন যাবে হচ্ছে অ্যানোডে। অ্যানায়ন মানে মাইনাস চার্জ, ও যাবে হচ্ছে অবভিয়াসলি প্লাস চার্জ হলে পারে। আর ক্যাটায়ন যাবে হচ্ছে ক্যাথোডে। আরে ভাই সিসি আর এ একদম সিম্পল, লেটার লেটার ম্যাচ করলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার খেলা হবে। এবার চল খেলা শুরু করা যাক। কী খেলবো? আলাদা আলাদা সলিউশন নেবো, আলাদা আলাদা ইলেকট্রোলাইট নেবো, আলাদা আলাদা রিয়াকশন হবে, ঠিক আছে। এখানে আমার রিয়াকশনগুলো যা রিয়াকশন হবে সবই অ্যানোডে হবে, ক্যাথোডে হবে, এবং অবজারভেশন অনেক কিছু করবো, কেমিক্যাল চেঞ্জ হবে, ঠিক আছে। আমি এখানে কারেন্ট পাঠিয়ে রিয়াকশন করাবো, এটাই লাস্ট ক্লাসে পড়েছিলাম। দুটো টাইপের জিনিসপত্র আমাদের আছে। আমাদের ক্লাস 10-এ আছে হচ্ছে কারেন্ট পাঠাবো, রিয়াকশন হবে। ক্লাস 12-এ হবে হচ্ছে রিয়াকশন হবে, কারেন্ট জেনারেট হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সোর্স। এইবারে তুই ফিজিক্সে পড়বি, ক্লাস 11-এ গিয়ে পড়বি, বা ক্লাস 10-এ হয়তো তোর আছে। দুটো টাইপের কারেন্টের সোর্স হয়, একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট, ঠিক আছে। এসি মানে অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট মানে হচ্ছে তোমার ডাইরেকশন চেঞ্জ হবে, ঠিক আছে। প্লাস মাইনাসের ডাইরেকশন চেঞ্জ হতে থাকবে এসি কারেন্টে। এইবারে ধর আমার এখানে এ প্লাস আর সি মাইনাস আছে, আমি যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখি তাহলে আমার এটা হবে অ্যাট অ্যানোড রিয়াকশন কী হবে, শোন খাতার মধ্যে লিখ, চল। অলওয়েজ ফার্স্ট রাইট, খাতার মধ্যে লিখছিস, অলওয়েজ ফার্স্ট রাইট দ্য অ্যানোড রিয়াকশন। খাতার মধ্যে লিখে রাখছিস, অলওয়েজ ফার্স্ট রাইট দ্য অ্যানোড রিয়াকশন। সবসময় তুই ফার্স্টে অ্যানোড রিয়াকশনটা লিখবি, ঠিক আছে, তাহলে তো সুবিধা হবে। অলওয়েজ ফার্স্ট রাইট দ্য অ্যানোড রিয়াকশন। তাহলে সবসময় প্রথমে অ্যানোডের রিয়াকশনটা লিখবো। লেখা যাক, এই হচ্ছে সাপোজ আমার অ্যানোড রিয়াকশন। তাহলে অ্যানোডে আমার কোন রিয়াকশন হচ্ছে লিখবো। ধর আমার সলিউশনটার মধ্যে ক্যাটায়ন আছে, সাপোজ ইলেকট্রোলাইটটার মধ্যে আমার ধর ক্যাটায়ন আছে হচ্ছে এম প্লাস, আর অ্যানায়ন আছে হচ্ছে এক্স মাইনাস। আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, এম প্লাস আর এক্স মাইনাস করে আমি রিপ্রেজেন্ট করছি। তাহলে অ্যানোডে আমার কোন রিয়াকশন হবে? অ্যানোডে আমার যাবে হচ্ছে অ্যানায়নটা, তাহলে চলে গেল আমার হচ্ছে অ্যানোডে এক্স মাইনাস, বুঝতে পারছিস। অ্যানোডে গিয়ে আমার কি হবে? অক্সিডেশন আর রিডাকশন। অ্যানোডে আমার কি অক্সিডেশন আর রিডাকশন, অ্যানোডে আমার কি অক্সিডেশন রিডাকশন। খাতার পাতা উল্টে, বই দেখে, মাথার মধ্যে খাতার পাতা উল্টে যেখান থেকে ইচ্ছা বল। অ্যানোডে হচ্ছে আমার অক্সিডেশন। কীভাবে হয়, কীভাবে হয়? আগের দিন পড়েছিলাম ভাই, পাও পজিটিভ অ্যানোড অক্সিডেশন, ঠিক আছে। তাহলে অ্যানোড আমার অক্সিডেশন হবে। অক্সিডেশন মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, না ইলেকট্রন অ্যাকসেপ্ট করা? অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া, ঠিক আছে। তাহলে অ্যানোডে আমার গেছে হচ্ছে এক্স মাইনাস। তার মানে ধর এই ঘরটা হচ্ছে আমার সাপোজ সলিউশন, এই ঘরটা হচ্ছে সলিউশন, আর এই বোর্ডটা হচ্ছে সাপোজ আমার অ্যানোড। তাহলে এবার ঘরের মধ্যে যে অ্যানায়নগুলো আছে সেগুলো আমার যাবে হচ্ছে বোর্ডের দিকে আসবে, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এক্স মাইনাসগুলো আমার ছুটে গেছে কোথায়? অ্যানোডের দিকে। তাহলে এবার এক্স মাইনাস এখানে গিয়ে বোর্ডের উপরে গেছে। এইবার এখানে কী হবে দেখ, এক্স মাইনাস, এক্সের মধ্যে বল এক্সট্রা ইলেকট্রন আছে নাকি এক্সের মধ্যে কম ইলেকট্রন আছে? এক্স মাইনাস কীভাবে জেনারেট হয়েছে? এক্সের মধ্যে থেকে কি আমি ইলেকট্রন বার করে নিয়েছি, না এক্সের মধ্যে ইলেকট্রন অ্যাড করেছি? এক্সের মধ্যে অ্যাড করেছি, কারণ অ্যাড করলে আমার ইলেকট্রন মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হয়। তো এইবারে দেখ এক্সের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে, তো স্বাভাবিকভাবেই অক্সিডেশন মানে কি ইলেকট্রন ছেড়ে দেওয়া। এই যে ভাই মাথায় যে আমার মাইনাস চার্জটা ডেভেলপ হয়েছে, ও কী করবে? ওই ইলেকট্রনটা ছাড়বে, বুঝতে পারছিস তো। এটাকেই বলবো হচ্ছে ডিসচার্জ হয়ে যাওয়া, ডিসচার্জ হয়ে যাওয়া। মানে যে ইলেকট্রন ছিল সেটা ছেড়ে দেবে, মানে আয়নটা সোজা কথা নিউট্রাল হয়ে যাবে, বোঝা গেল। তাহলে অক্সিডেশন মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া। তাহলে এক্সের মাথায় ছিল মাইনাস চার্জ, এক্স যদি ইলেকট্রন ছাড়ে তাহলে বল কিসে কনভার্ট হবে? তুই বল এখানে এক্সের মাথায় কটা এক্সট্রা ইলেকট্রন আছে? এক্সের মাথায় কটা এক্সট্রা ইলেকট্রন আছে? এখানে কটা এক্সট্রা ইলেকট্রন আছে এক্সের মাথায়? একটা এক্সট্রা ইলেকট্রন, ঠিক আছে। মাইনাস ওয়ান খানে এক্সট্রা ইলেকট্রন তার মাথায় থাকতে পারে না, ঠিক আছে। তাহলে এক্সের মাথায় হচ্ছে একটা এক্সট্রা ইলেকট্রন, তাহলে ও একখানা ইলেকট্রন ছাড়বে, তাহলে ছেড়ে দিলে হচ্ছে একখানা ইলেকট্রন। তাহলে এক্স মাইনাস কিসে কনভার্ট হবে? এখন এক্সে কনভার্ট হবে। তাহলে এই হচ্ছে আমার অ্যানোডের রিয়াকশনটা হলো, বুঝতে পারলাম। চল বুঝে গেছি। তাহলে আমার এটা কী হয়ে গেল বলতো? নিউট্রালাইজ হয়ে গেল, এটাকে বলে ডিসচার্জ হয়ে যাওয়া।
তাহলে অ্যানায়নগুলো আমার অ্যানোডে গিয়ে ডিসচার্জ হলো, বুঝতে পারছি, আর খাতায়ও লিখছি। নেক্সট ক্যাথোড রিয়াকশন, তাহলে সবসময় আমি ফার্স্টে লিখবো হচ্ছে অ্যানোড রিয়াকশনটা। ওকে চল নেক্সট লিখছি ক্যাথোড রিয়াকশন। ক্যাথোড রিয়াকশন করছি, তাহলে ক্যাথোড ক্যাটায়ন কে ভাই এম প্লাস, ও কোথায় যাচ্ছে ভাই ক্যাথোডে যাচ্ছে, তার মানে এম প্লাস চলে গেছে হচ্ছে আমার ক্যাথোডে, চলে গেল এম প্লাস। ক্যাথোডে আমার কোন রিয়াকশন হবে, অক্সিডেশন আর রিডাকশন, রিডাকশন। দেখ ভাই তুই যদি আগের ক্লাস না পড়েছিস তাহলে আজকের ক্লাস কষ্ট তোর হবেই, হওয়াটা স্বাভাবিক, সিম্পল ব্যাপার, এ তো এমন অস্বাভাবিক কিছু ব্যাপার নয়। আগের ক্লাস না পড়ে আসলে পরের ক্লাস বুঝতে পারবো না, এর মধ্যে এমন কি রকেট সায়েন্স আছে, সিম্পল জিনিস, সিম্পল জিনিসকে সিম্পল রাখতে গেলে তোকে কষ্ট করতে হবে। তুই জানিস ভাই যে সারা বছর পড়াশোনা করলে, সারা উইক পড়াশোনা করলে তোর পরীক্ষা ভালো হবে, তোর সব কিছু স্মুথ হবে, এটা সিম্পল, কথাটা খুব সিম্পল। এই সিম্পল জিনিসটাকে সিম্পল রাখতে গেলে তোকে কষ্ট করতে হবে, এবার তুই কষ্ট করবি কি করবি না তোর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে এম প্লাস হচ্ছে আমার ক্যাথোড, এ গেল হচ্ছে কোথায়, সরি এম প্লাস হচ্ছে আমার ক্যাটায়ন, গেছে ক্যাথোডে, তাহলে এম প্লাসের হবে কি রিডাকশন। তাহলে এম এর মধ্যে বলতো কটা ইলেকট্রন কম আছে যার জন্য এটা এম প্লাস হয়েছে, একটা ইলেকট্রন কম, তাহলে এম প্লাস হচ্ছে আমার একখানা ইলেকট্রন নেবে, বুঝতে পারলাম, তাহলে এম প্লাস একটা ইলেকট্রন নেবে, তাহলে এম প্লাস হচ্ছে আমার একখানা ইলেকট্রন নিচ্ছে, নিয়ে আমার কিসে কনভার্ট হচ্ছে, কিসে কনভার্ট হয় বল, এম এ কনভার্ট হয়েছে, বোঝা গেল, তুই বলে বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে আমার অ্যানোড রিয়াকশন, এটা হচ্ছে আমার ক্যাথোড রিয়াকশন, সিম্পলভাবে আমি এটা লিখলাম, বুঝতে পেরে গেছি, হয়ে গেছে, বোঝা গেছে, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে অ্যানোড রিয়াকশন, ক্যাথোড রিয়াকশন। এবারে লাস্ট ক্লাসে তা পড়েছিলাম, তাহলে স্বাভাবিকভাবেই অ্যানোডে আমার হচ্ছে অক্সিডেশন, ক্যাথোডে হচ্ছে আমার রিডাকশন, তাহলে উপরেরটা আমার অক্সিডেশন রিয়াকশন, নিচেরটা হচ্ছে আমার রিডাকশন রিয়াকশন। আমি জানি অক্সিডেশনে অ্যাজ এ প্রোডাক্ট ইলেকট্রন ফর্ম হয়, রিডাকশনে আমার ইলেকট্রন অ্যাড হয়, এই যে আমি দেখতে পাচ্ছি, তাহলে এই হচ্ছে আমার দুখানা রিয়াকশন, দুখানাকে যদি যোগ করে দিই তাহলে দেখো ওভারঅল রিয়াকশনটা পেয়ে যাবো, মনে আছে রেডক্স রিয়াকশনটা পেয়ে যাবো। রেডক্স রিয়াকশন আমার ইলেকট্রন লিখলে চলবে না, এখানে দেখ দুখানাকে যোগ করার আমার দরকার নেই, তাহলে দুখানাকে যোগ করলে ইলেকট্রন আমার কেটে যাবে, বোঝা গেল, ইলেকট্রন আমার কেটে যাবে স্বাভাবিকভাবেই। দুখানাকে আমি যোগ করে দিই তাহলে লেফট সাইডে ইলেকট্রন আছে, রাইট সাইডে ইলেকট্রন আছে, আমার কেটে যাবে, আগের দিন কাটাকুটি খেলেছি, যাই হোক চল। তাহলে এই হচ্ছে আমার রিয়াকশন দুখানা, বুঝতে পারলাম। এবার একটুখানি দেখি, দেখ এই যে ইলেকট্রনটা এম প্লাস অ্যাকসেপ্ট করলো কোথা থেকে, তাহলে সলিউশনের মধ্যে ধর যে এম প্লাসগুলো আছে, আর ধর সলিউশনের মধ্যে এম প্লাস আছে হচ্ছে মানে সলিউশনটা ধর এই ঘরটা, আর এই বোর্ডটা ধর হচ্ছে এই ক্যাথোডটা, তাহলে এম প্লাসগুলো এই বোর্ডের কাছে আসলো, বোর্ড থেকে ইলেকট্রন পেলো, কোথা থেকে পেলো, বোর্ড থেকে পেলো, কীভাবে পেলো চল দেখ। এই যে অ্যানোড ভাই, এটা অ্যানোড, এক্স মাইনাস এখানে গেছিলো অ্যানোডে, তার মানে ঘরের মধ্যে থাকা এক্স মাইনাসগুলো সাপোজ বোর্ডের কাছে এসেছিলো, এসে দেখ ইলেকট্রন ছেড়ে দিয়েছে আর এক্সে কনভার্ট হয়ে গেছে, তাহলে ঘরের মধ্যে থাকা এক্স মাইনাসগুলো বোর্ডের কাছে এসছে, এসে এক্সে কনভার্ট হয়েছে আর ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এই ইলেকট্রনটা ভাই এই অ্যানোডে গেছে, তাই ইলেকট্রনটা এবার এখান দিয়ে না ফ্লো করা স্টার্ট করেছে, ইলেকট্রনটা এই ওয়্যারের মধ্যে দিয়ে এবার ফ্লো করা স্টার্ট করেছে, একটা তো আর এক্স মাইনাস ছাড়বে না, কয়েক কোটি ছাড়বে, আমি জানি ভাই 1 মোল মানে কত হয় আমার পড়া আছে অলরেডি, মূল কনসেপ্ট স্টয়কিওমেট্রি চ্যাপ্টারে পড়েছি, ঠিক আছে। তার মানে আমার সলিউশনের মধ্যে থাকা এরকম প্রচুর প্রচুর এক্স মাইনাস এসে অ্যানোডে আসছে, অ্যানোডে এসে আমার প্রচুর ইলেকট্রন ছাড়ছে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি, সেই ইলেকট্রনগুলো আমার ওয়্যারের থ্রুতে এখান থেকে এদিকে ফ্লো করছে, ঠিক আছে, ওয়্যারের থ্রুতে এদিক থেকে এদিকে ফ্লো করছে ইলেকট্রনগুলো। তাহলে দেখো ওয়্যারের থ্রুতে যদি ইলেকট্রন এদিক থেকে এদিকে ফ্লো করে তাহলে কারেন্টের ডাইরেকশন অবভিয়াসলি উল্টো দিকে হবে, আমি ফিজিক্স এটা পড়েছি, তাহলে কারেন্টের ডাইরেকশন অবভিয়াসলি প্লাস থেকে মাইনাস হয়, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যাচ্ছে আর ইলেকট্রন অপোজিট ডাইরেকশনে ফ্লো করছে, তাহলে ফ্লো করতে করতে দেখ আমার ক্যাথোডের মধ্যে প্রচুর ইলেকট্রন জমা হচ্ছে, এদিক থেকে ইলেকট্রন এদিকে এসে এদিকে জমা হচ্ছে, তাহলে ক্যাথোডের মধ্যে যে ইলেকট্রনগুলো জমা হচ্ছে সেই ইলেকট্রনগুলো হচ্ছে এই ইলেকট্রনগুলো, বোঝা গেল, তাহলে সেই ইলেকট্রনগুলো এম প্লাস অ্যাকসেপ্ট করে আমার এম এ কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে অ্যানায়নও ডিসচার্জ হচ্ছে, ক্যাটায়নও আমার ডিসচার্জ হচ্ছে, এই জন্য দুজনেই ডিসচার্জ হলো, তাহলে আমি দুখানা রিয়াকশন আলাদা করে বুঝতে পেরেছি, এত অব্দি ক্লিয়ার, বোঝা গেল। চল এই দুটো হচ্ছে আমার অক্সিডেশন আর রিডাকশন রিয়াকশন, ক্যাথোডের রিয়াকশন আর অ্যানোডের রিয়াকশন। এইবারে ধর যদি আমার সাপোজ আমার ধর সলিউশনের মধ্যে যদি এম প্লাস 2 থাকতো, তাহলে বলতো আমার ক্যাথোডের রিয়াকশনটা কি হতো, এম প্লাস 2 প্লাস 2 ইলেকট্রন আমার হয়ে যেতে হচ্ছে নিউট্রালাইজ হয়ে এম, সিম্পল ভাবে বুঝতে পারলাম। তাহলে দেখ এবার আমি যদি ওভারঅল রিয়াকশন লিখতাম, আগের বার করলে দেখ ইলেকট্রন ইলেকট্রন কেটে যাচ্ছিল, তাহলে এবার আমাকে ওভারঅল রিয়াকশন করতে গেলে কি করতে হবে বলতো, প্রথমটাকে আমি করবো হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই, ঠিক আছে, বুঝতে পেরেছিস, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখ আমার এটা তখন হয়ে যাবে হচ্ছে 2x, এটা হয়ে যাবে হচ্ছে 2x মাইনাস, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার এটা হবে, ওকে। চলো এই হচ্ছে আমার তাহলে অক্সিডেশন রিয়াকশন আর রিডাকশন রিয়াকশন, ওভারঅল রিডক্স রিয়াকশন আমি বুঝতে পেরেছি। এইবারে আলাদা আলাদা কেস ওয়াইজ আমি পড়বো, বইবার পর তো একটু ঘুরে যা, তো মঞ্জিল একটু ঘুরে যা, আপনাদের একটু ঘুরে যা, প্রচুর জায়গা যাবে, একটু পিছনে যাওয়ার রাস্তা বানাবো, ঘুরে যা, আয়ু তো ওইখানে ঢুকে যা, অমিত চেপে যা, ডান দিকে চাপ, বিক্রম বাদিকে চাপ, চেপে যা রুদ্রনীল, চেপে যা, তুই ঘুরে যা, মায়াঙ্ক ঘুরে যা, এদিকে হেলান দিয়ে বস, হ্যাঁ ঘুরে যা, অরিত্র এদিকে চেপে চেপে এদিকে চেপে, বইয়ের মধ্যে বার কর পেজ নাম্বার 109, পেজ নাম্বারটা তো ম্যাচ করবে না, পয়েন্ট নাম্বার 6.8,
পয়েন্ট নাম্বার হচ্ছে 6.8, ঠিক আছে? 6.8 আগে অবধি মনে হয় আগের দিন মার্ক করেছিলাম ইলেকট্রোড, কি মার্ক করেছিলাম আগের দিন? পেজ নাম্বার 109, পেজ নাম্বার 109-এ দেখ উপরে আছে হচ্ছে পয়েন্ট নাম্বার সি, নেচার অফ ইলেকট্রোড ইউজ, আছে কি ওই পার্টটা? এটা কি মার্ক করেছিলাম আগের দিন? চল দেখ, ইলেকট্রোড বেসিক্যালি দুখানা টাইপের হতে পারে। একটা ইলেকট্রোড হচ্ছে ভাই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, আর কিছু কিছু ইলেকট্রোড আছে যারা নিজেরাই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে ফেলে, ঠিক আছে? তো যারা পার্টিসিপেট করে না ওদের বলা হচ্ছে ইনার্ট ইলেকট্রোড, আর যারা ভাই নিজেরা পার্টিসিপেট করে ফেলে ওদেরকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রোড। বইয়ের মধ্যে একটুখানি মার্ক করবো, পয়েন্ট নাম্বার 6.8-এর উপরে দেখ পয়েন্ট নাম্বার সি এর মধ্যে লেখা আছে, যেটুকু বলছে সেটুকু করিস। দেখ ওর মধ্যে খুঁজে পেয়ে যাবি, একটা প্যারার মধ্যে দেখ লেখা আছে ইফ ইনার্ট ইলেকট্রোডস লাইক গ্রাফাইট অ্যান্ড প্ল্যাটিনামস আর ইউজড। এক্সাম্পলগুলো মার্ক কর, ইনার্ট ইলেকট্রোডের এক্সাম্পল কি? গ্রাফাইট আর প্ল্যাটিনাম। 6.8-এর উপরে সি আছে, সি এর মধ্যে তুই পেয়ে যাবি ইনার্ট ইলেকট্রোডস লাইক গ্রাফাইট অ্যান্ড প্ল্যাটিনাম। পয়েন্ট নাম্বার 6.8-এর উপর পাওয়া গেছে ইনার্ট ইলেকট্রোডের মধ্যে গ্রাফাইট, প্ল্যাটিনাম। আচ্ছা, তারপরে দেখ পরের প্যারায় লেখা আছে অ্যাক্টিভ ইলেকট্রোডস লাইক কপার, নিকেল, সিলভার। অ্যাক্টিভ ইলেকট্রোডস লাইক কপার, নিকেল, সিলভার, দুখানার এক্সাম্পল আমি মনে রাখছি, ঠিক আছে? এইবারে দেখ 6.8-এর মধ্যে স্টার্ট হচ্ছে আমাদের কিছু কিছু স্পেসিফিক ইলেকট্রোলাইট বলে দেবে, স্পেসিফিক আমাদের অ্যানোড ক্যাথোড বলে দেবে, আমাদের রিঅ্যাকশন লিখতে হবে, অবজারভেশন করতে হবে। স্বাভাবিকভাবেই যদি আমার দেখ এইসব ক্যাথোড বা অ্যানোডে এগুলো ফর্ম হয়, এগুলো যদি কালার্ড হয় তাহলে আমি কোনো কালার দেখতে পাবো, যদি কোনো গ্যাস হয় তাহলে আমি বাবলস দেখতে পাবো, এগুলো আমার অবজারভেশন হবে, ঠিক আছে? অবজারভেশন মানে কিন্তু কোনো রিঅ্যাকশন না। ধর কোনো একটা রিঅ্যাকশনে দেখলাম যে সাপোজ আমার অ্যানোডে এটা ফর্ম হয়েছে, ধর এক্সের আমার ব্রাউন কালার আছে, তাহলে তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে যে এমএক্সের ইলেকট্রোলাইটের এই যে প্রসেসটা হলো না পুরো, এটাকে ইলেকট্রোলাইসিস বলবো। আমি জানি ভাই এটা ইলেকট্রোলাইসিস, এই প্রসেসটাকে ইলেকট্রোলাইসিস বলে। তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে এমএক্সের ইলেকট্রোলাইসিসে অ্যানোডের অবজারভেশন কী হবে। তুই যদি বলিস যে এমএক্সের ইলেকট্রোলাইসিসে অ্যানোডে এক্স ফর্ম হবে, তুই 0 পাবি। অবজারভেশন কি তুই দেখতে পাবি যে এক্স মাইনাস থেকে এক্স আর দুখানা ইলেকট্রন বেরিয়ে গেল? যদি তুই দেখতে পাস তাহলে ওটা তো চোখ না, ওটা হচ্ছে স্ক্যানার একটা, ঠিক আছে? তুই দেখতে পাচ্ছিস ইলেকট্রন প্রডিউস হচ্ছে, তুই দেখতে পাস তাহলে তুই ভগবানের উপরে আছিস, ঠিক আছে? অবজারভেশন হবে হচ্ছে কালার, প্রেসিপিটেট, গ্যাস, এসব। কি কি হয়েছে? চল 6.8-এর মধ্যে পয়েন্ট নাম্বার 1, ইলেকট্রোলাইসিস অফ মোল্টেন লেড ব্রোমাইড, 1 নাম্বার পয়েন্ট, ঠিক আছে? ইলেকট্রোলাইসিস অফ মোল্টেন লেড ব্রোমাইড। চল শুরু করবো কেস ওয়াইজ, ফার্স্ট কেস নিচ্ছি। তাহলে আমরা এখন নেব হচ্ছে PbBr2, লেড ব্রোমাইডের ফর্মুলা হচ্ছে PbBr2। চল তাহলে আমরা এখন ইলেকট্রোলাইসিস করবো কার? PbBr2 ইলেকট্রোলাইসিস করবো। খাতা বার করা আছে, খাতার মধ্যে লিখবো, ঠিক আছে? PbBr2 লেড ব্রোমাইড Br2 বলতো PbBr2 এটা আয়নিক কম্পাউন্ড না কোভ্যালেন্ট কম্পাউন্ড? বল দেখি। আয়নিক কম্পাউন্ড। লেড হচ্ছে মেটাল নাকি নন মেটাল? আর Br হচ্ছে আমার, চল এদের মধ্যে আমার হচ্ছে ভাই আয়নিক কম্পাউন্ড ফর্ম হয়েছে, তাহলে এটা অবভিয়াসলি সলিড স্টেটেই আছে। নর্মালি আয়নিক কম্পাউন্ডগুলো আমার সলিড স্টেটেই থাকে। তাহলে এবার সলিডের তো আমার ইলেকট্রোলাইসিস হবে না, সলিডকে আর ইলেকট্রোলাইট হয় না ভাই। তাহলে সলিডকে আমার কোন স্টেটে নিয়ে যেতে হবে? তো লাস্ট ক্লাসে পড়েছিলাম মোল্টেন স্টেটে আমি নিয়ে যাবো। তাহলে মোল্টেন স্টেটে আমি নিয়ে যাচ্ছি। তাহলে এই জন্যই দেখ খাতায় হেডিং দেওয়া আছে ইলেকট্রোলাইসিস অফ, বইয়ে হেডিং দেওয়া আছে ইলেকট্রোলাইসিস অফ মোল্টেন লেড ব্রোমাইড, বুঝতে পারছিস? এই জন্য মোল্টেন বলেছে, ঠিক আছে? তাহলে আমি মেল্ট করতে হবে PbBr2-কে, আমাকে এটাকে বয়লিং পয়েন্টের কাছাকাছি নিয়ে যেতে হবে। তাহলে আমার একটা টেম্পারেচার ইউজ করতে হবে। তাহলে আমি কনস্ট্যান্টলি মিডিয়ামের মধ্যে টেম্পারেচার পাঠিয়ে PbBr2-কে মেল্ট করে যাচ্ছি। তাহলে একটা টেম্পারেচার আমায় পাঠাতে হবে, টেম্পারেচারের এমন তেমনগুলো পড়ছে, ঠিক আছে? এবারে তুই আমায় বল PbBr2 যদি সলিউশনের মধ্যে থাকে তাহলে মানে এখানে ইলেকট্রোলাইট হিসেবে PbBr2 আছে। PbBr2-র মধ্যে কি কি আয়ন আছে বল দেখি, ক্লাস 9-এর কনসেপ্ট ইউজ করে। PbBr2-র মধ্যে আছে হচ্ছে Pb+2 আর Br-। কীভাবে বুঝলাম? দেখবি ক্লাস 9-এ তোকে কোশ্চেন করতো, দুখানা আয়ন দিয়ে জিজ্ঞেস করতো ফর্মুলাটা কী হবে। আর ক্লাস 10-এ তোকে জিজ্ঞেস করেছি উল্টোটা, ফর্মুলা দিয়ে বলেছি ভাই আয়নটা কী হবে। তাহলে কী হবে? এই 2টা চলে যাবে এর মাথায় আর এই 1টা চলে যাবে এর মাথায়, বুঝতে পারলাম? এরকম ক্লাস 9-এ করতাম, তোকে ক্রিসক্রস মেথড বলতো এটা। তাহলে মানে কী হবে ভাই? PbBr2-র মধ্যে আছে কি Pb, আর মাথায় তাহলে কী হবে 2, 2টা কী হবে প্লাস না মাইনাস? প্লাস, মেটালের মাথায় প্লাস থাকে। আর Br ভাই, তাহলে Br আমার কী হবে? ওর মাথায় চলে যাচ্ছে -1, ঠিক আছে? তাহলে Pb+2 আর দেখ দুখানা Br- কম্বাইন করলে আমার PbBr2 ফর্ম হয়। যাই হোক আমি বুঝলাম মিডিয়ামের মধ্যে তাহলে আমার আয়ন আছে হচ্ছে এগুলো, Pb+2 আছে আর Br- আছে। ওকে, চল শুরু করা যাক। এখানে আমি ভাই অ্যানোড আর ক্যাথোড হিসেবে কাকে নিচ্ছি? গ্রাফাইট।
তোকে প্রত্যেকটা কেসে মনে রাখতে আমাদের 4-5খানা কেস আছে এরকম, ঠিক আছে? তাহলে আমি অ্যানোড আর ক্যাথোড হিসেবে কাকে নিলাম? গ্রাফাইটটাকে। গ্রাফাইট হচ্ছে ক্যাথোড আর গ্রাফাইট হচ্ছে আমার অ্যানোড, ঠিক আছে? চল সবার ফার্স্ট আমি কি লিখবো, কোন রিয়াকশনটা লিখবো বলেছিলাম কিছুক্ষণ আগে, অ্যানোড রিয়াকশন, ঠিক আছে? সবার ফার্স্ট আমি লিখবো হচ্ছে অ্যানোড রিয়াকশন। চল খাতার মধ্যে লেখা যাক। তাহলে বল অ্যানোডে কে যাবে? পিবি প্লাস টু আর বিআর মাইনাসের মধ্যে অ্যানোডে কে যাবে? বিআর মাইনাস। অ্যানোডে যায় অ্যানায়ন। তাহলে চল অ্যানোড রিয়াকশন আমি বই না দেখে লিখবো, পারবো লিখতে নিজে? চল তাহলে অ্যানোডে লিখছি, বিআর মাইনাস গেছে, বল বিআর মাইনাস গিয়ে কিসে কনভার্ট হবে? বিআরে কনভার্ট হয়েছে আর ইলেকট্রন আমার ছেড়ে দিয়েছে। তুই বুঝতে পারছিস ভাই? এখানে বিআরে কনভার্ট হয়েছে আর ইলেকট্রন ছেড়ে দিয়েছে, হয়ে গেছে ভাই বিআর। এবারে দেখ এই যে বিআর ফর্ম হলো, বিআর তো অ্যাটম। হ্যালোজেনগুলো বলতো নেচারে কিভাবে এক্সিস্ট করে? হ্যালোজেনগুলো কিভাবে এক্সিস্ট করে? তখন বললাম ক্লোরিন। ক্লোরিন কিভাবে এক্সিস্ট করে নেচারে? Cl3, Cl5, Cl7 না কিভাবে করে? Cl2। তার মানে বলতে কি অ্যাটমের ফর্মে এটা থাকবে না আমার, ঠিক আছে? এখানে অ্যাটম ফর্ম হয়েছে, এটা বিআরের ফর্মে বসে থাকবে না। তাহলে বিআর, দুখানা বিআর কম্বাইন করে আমার কি বানাবে? বিআর2। হ্যালোজেনগুলো ভাই আমার F2Cl2 এইভাবে এক্সিস্ট করে। আমি তো ইয়েতে কোভালেন্ট কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েওছি, Cl2 স্ট্রাকচার পড়তাম, ঠিক আছে? তার মানে আমার ওটা বিআর অ্যাটম হিসেবে এক্সিস্ট করবে না, দুখানা অ্যাটম কম্বাইন করে বিআর2 ফর্ম করবে, বুঝতে পারছি? ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কি হলো? বিআর প্লাস বিআর বিআর2 ফর্মে এক্সিস্ট করেছে, তাহলে বিআর2 আমার প্রডিউস হয়েছে, ঠিক আছে? ব্রোমিন আমার প্রডিউস করলে কি বিআর2 ফর্মে। এত কি বোঝা গেছে? চলো এবারে দেখ ক্যাথোড। তাহলে অ্যানোড রিয়াকশন আমার লেখা হয়ে গেছে। এবারে আমি যাবো হচ্ছে ক্যাথোড রিয়াকশনে। ক্যাথোডে আমার কি আছে ভাই? ক্যাথোডে কে যাবে? ক্যাটায়নটা যাবে। ক্যাটায়নটা কি আছে এখানে? ক্যাটায়ন কি আছে এখানে? Pb+2। তাহলে চল ক্যাথোড গেল হচ্ছে Pb+2। তাহলে Pb+2 কে আছে ভাই? Pb+2 কি করবে গিয়ে? কি হবে? কিসের ফর্ম হবে? তাহলে দুখানা ইলেকট্রন আমার অ্যাড করবে, ধরে কিসে কনভার্ট হবে? পিবিতে আমার কনভার্ট হলো। লেট তো ভাই মেটাল তো একা একাই বসে থাকে, ঠিক আছে? তাহলে আমার এই হচ্ছে রিয়াকশন। এত অবধি বুঝতে পেরেছিস? দুখানা রিয়াকশন আমি বেসিকভাবে লিখলাম এত অবধি। আচ্ছা চল এত অবধি হয়েছে, এবার একটু ব্যালেন্স করবো। কি ব্যালেন্স করবো? চল একটু হিসাব মেলাতে হবে। কি হিসাব মেলাবো? চল দেখ ভাই, দেখ বিআর2 আমার ফর্ম হয়েছিল, তো বিআর2 ফর্ম করতে গেলে আমার বিআর কটা লাগবে? দুখানা। অবভিয়াসলি দুখানা বিআর আমি দেখ এখানে ইউজ করেছি, দেখতেই পাচ্ছি বিআর প্লাস বিআর। তাহলে আমাকে বিআরও দুখানা ফর্ম করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে আমি দেখ, যদি বিআর দুখানা ফর্ম করতে হয়, এটাকেও দেখ আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, বুঝতে পারলি? তাহলে কীভাবে আসলাম? আমি ব্যাক ক্যালকুলেশন করে আসলাম, বুঝা গেছে? তাহলে আমার বিআর2 বানাতে গেলে বিআর লাগবে দুখানা, তাহলে আমি এখানেও ভাই দুখানা বিআরই বানাবো। দুখানা বিআর বানাতে গেলে আমি ইকুয়েশনটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এই হচ্ছে আমার রিয়াকশনটা, বুঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার অ্যানোড রিয়াকশন, এটা হচ্ছে আমার ক্যাথোড রিয়াকশন। তাহলে অ্যানোড রিয়াকশন ক্যাথোড রিয়াকশন তোকে পরীক্ষাতে লিখতে দেবে, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে আমি ব্যালেন্স ট্যালেন্স করে একদম, তুই তো পরীক্ষার সময় এত ভেবে চিন্তে তুই করতে পারবি না, এই জন্য আমরা সারা বছর প্র্যাকটিস করবো। লোকে এই জন্য প্র্যাকটিস করে থ্রু আউট দ্য ইয়ার, ঠিক আছে? চল বুঝে গেছি, এটা তো আমার অ্যানোড রিয়াকশন, এটা তো আমার ক্যাথোড রিয়াকশন। এইবারে কিছু অবজারভেশন আছে, অবজারভেশনগুলো বইয়ের মধ্যে দেখবো। যেমন ধর ব্রোমিন গ্যাস ফর্ম হচ্ছে অ্যানোডে, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে। মোল্টেন লেড ব্রোমাইডের অ্যানোডে আমার অবজারভেশন কী হবে, বা মোল্টেন লেড ব্রোমাইডের ইলেকট্রোলাইসিস অবজারভেশন কী হবে? তাহলে তুই বলবি অ্যানোডে ব্রোমিন গ্যাস ফর্ম হয়, ব্রোমিন গ্যাসের যে কালার হবে সেটা তোকে বলতে হবে রেডিশ ব্রাউন ব্রোমিন গ্যাস, এটা আমি লিখ বইয়ের মধ্যে মার্ক করবো। ক্যাথোডে আমার লেড ফর্ম হবে, লেডের যে কালার আমার সেটা বলতে হবে, ঠিক আছে? চল বইয়ের মধ্যে ফিরে আসি। যদি বেসিক ব্যাপার বুঝে গেছি, আমি তোকে শুধু রিয়াকশনগুলো এখানে বোঝাবো, ইলেকট্রোলাইটটা যেটা আছে সেটা বোঝাচ্ছি। চল তাহলে বইয়ের মধ্যে মার্ক করা শুরু করি। 6.8 এর মধ্যে নাম্বার 1 লেখা আছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটটার নাম আন্ডারলাইন করছি, মোল্টেন লেড ব্রোমাইড। পরের পয়েন্ট, টেম্পারেচার অ্যাবভ 380 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার মার্ক করলাম অ্যাবভ 380 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? কেন ভাই? আমাকে তো টেম্পারেচার সাপ্লাই করতে হবে ওটাকে মেল্ট করার জন্য। ওকে চল চলে আসি পরের পেজ। পরের পেজে একটা ছবি আছে, ঠিক আছে? 6.4 একটা ছবি আছে। তোকে বাড়িতে ছবি, তোকে পরীক্ষাতে ছবি আঁকতে দেবে না কিন্তু, ঠিক ওকে? কিন্তু ছবি দিয়ে কোশ্চেন করবে। তোকে পরীক্ষাতে কোশ্চেন পেপারে ছবিটা দিয়ে দেবে, মার্ক করে রাখ, ছবিটা মার্ক করে রাখ। তোকে বাড়িতে ছবি আঁকার দরকার নেই। ওই লাইফ সায়েন্সে যেমন তুই ভাই হার্টের ছবি আঁকিস না, আসে হার্টের ছবি আঁকতে দেয়, এখানে তোকে এইসব ছবি আঁকতে দেবে না, বাট ছবি দিয়ে তারপরে বলবে কোনটা কি হবে। ওকে চল ছবিটা মার্ক করলাম। গ্রাফাইট ক্যাথোড, গ্রাফাইট অ্যানোড আছে। ইলেকট্রোলাইটিক সেল মার্ক করছি, মেড অফ সিলিকা, সিলিকা দিয়ে বানাবো। কেন? তার রিজন আমি পরে পড়ছি। তারপরে দেখি ইলেকট্রোড, ইলেকট্রোডের মধ্যে মার্ক করবো ক্যাথোড অ্যান্ড অ্যানোড আর বোথ মেড অফ গ্রাফাইট প্লেটস হুইচ আর ইনার্ট। ক্যাথোড অ্যানোড দুজনেই হবে হচ্ছে গ্রাফাইটের, যেটা হচ্ছে আমার ইনার্ট। তারপরে চলে আসি দেখ
তোকে আয়ন্স প্রেজেন্ট জিজ্ঞেস করবে না, আয়ন্স প্রেজেন্ট তো আমি বুঝেই গেছি কারা কারা ছিল। এইবার হচ্ছে ইলেকট্রোড রিয়াকশন, মারাত্মক ইম্পর্টেন্ট। ইলেকট্রোড রিয়াকশন আমাদের ক্যাথোড রিয়াকশন মার্ক কর, Pb+2+2 ইলেকট্রন। বইতে তোর ক্যাথোড আগে লেখা থাকতে পারে, আমি তো জানি টেকনিকটা অ্যানোড আগে লিখছি, কেন লিখছি কিছুক্ষণ পরে বুঝতে পারবো। তাহলে ক্যাথোড রিয়াকশন আছে Pb+2+2 মার্ক করলাম, অ্যাট দ্য অ্যানোড রিয়াকশন আছে মার্ক করলাম, দেখতে পাচ্ছি অ্যানোড রিয়াকশন। এইবারে দেখ তোকে ভাই ক্লাস 10 লেভেলে এই ইকুয়েশনটা ব্যালেন্স না করলেও চলবে, দেখ তোর বইতে ব্যালেন্স করেনি, Br+Br আর উপরেটা দেখ Br- অ্যারো দিয়ে Br+ ইলেকট্রন লিখে ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছিস? তোর ব্যালেন্স না করলেও চলবে, চাইলে তুই ব্যালেন্স করতেও পারিস, তুই ব্যালেন্স করেই আসবি, ঠিক আছে, ব্যালেন্স করেই আসবি, অসুবিধার কিছু নেই। তাহলে বইয়ের মধ্যে যেগুলো Br- ইলেকট্রন লেখা আছে না, ওটাকে করে দে 2Br- 2 ইলেকট্রন অ্যারো দিয়ে 2Br, বইয়ের মধ্যে এটাকে মডিফাই করে দিবি 2Br- 2 ইলেকট্রন অ্যারো দিয়ে 2Br। আর আগে থেকে তোকে বলেইছিলাম ভাই যে IUPAC রুল হচ্ছে ইলেকট্রনকে প্লাসের ফর্ম্যাটে লেখা, তোর ক্লাস 10 এর বইতে সব মানবে না, ইলেকট্রনকে মাইনাসের ফর্ম্যাটে লিখেছে তোর বইয়ের মধ্যে, দেখ 2Br- 2 ইলেকট্রন অ্যারো দিয়ে 2Br। আমি বুঝতে পারছি, বাড়ি গিয়ে পড়ার সময় প্রতিটা জিনিস আমি রিলেট করতে পারবো, ঠিক আছে। চল তাহলে এই হচ্ছে আমার দুখানা রিয়াকশন। তাহলে ওভারঅল রিয়াকশনটা কী হবে, ওভারঅল রিয়াকশনটা কীভাবে পাচ্ছে, চল দুখানাকে যোগ করলে পেয়ে যাবো ওভারঅল রিয়াকশন, দেখা যাক। এই যে ভাই ওভারঅল রিয়াকশন কীভাবে লেখে, দুটোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে কাটাকুটি হবে, কাটাকুটি হয়ে যাবে। চল কাটাকুটি যদি খেলি তাহলে আমার কী হবে বলতো, 2 ইলেকট্রন কেটে গেল, এটা দেখ এদিকেও আছে 2Br, ঠিক আছে, Br2, কাটাকুটি করছি, কী কী কাটবে, 2Br, একটা Br, দুটো Br কেটে গেল, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকলো ভাই, পড়ে থাকছে হচ্ছে Pb+2 প্লাস 2Br- অ্যারো দিয়ে Pb প্লাস Br2, এটা ওভারঅল রিয়াকশন পেলাম, তুই দেখ বুঝতে পারবি হয়েছে। কি করলাম, Pb+2 কেটেছে ভাই লেফট সাইডে, না Pb+2 কেন কাটবে, দুখানা Br আছে আর রাইট সাইড দেখে এখানে দুখানা Br আছে, কেটে গেল। Br+Br মানেই 2Br, x+x মানে 2x, x+x মানে x2 না, কিন্তু Br তো অ্যাটম, এটা তো Br2 মলিকুল, আমি এটা কীভাবে কাটবো, ঠিক আছে। তাহলে চল এটা কাটাকুটিটা বোঝা গেছে, তাহলে এটা হচ্ছে আমার রিয়াকশন, বুঝতে পেরেছিস। এইবারে দেখ Pb+2 আর 2Br- মানে হচ্ছে Pb-Br2, অবভিয়াসলি তাই তো পড়েছিলাম। Pb-Br2 মানে আমি ওখান থেকে কী পাবো, একটা Pb+2 পাবো, দুখানা Br- পাবো। তাহলে Pb-Br2 আমার আলটিমেটলি ইলেকট্রোলাইজ হয়ে কী কী বানালো দেখ, Pb বানিয়েছে আর Br2 বানিয়েছে, বুঝতে পারলি। Pb+2 আর 2Br- মানে হচ্ছে Pb-Br2, তো ফার্স্টেই পড়লাম। Pb-Br2 মধ্যে আমার কে কে থাকবে, Pb+2 থাকবে একটা, আর দুখানা থাকবে Br-, তাহলে এটার জায়গায় আমি Pb-Br2 লিখতে পারি। তাহলে Pb+2 আলটিমেটলি আমার কিসে কনভার্ট হয়ে যায়, Pb আর Br2 তে কনভার্ট হয়ে যায়। তাহলে ওভারঅল রিয়াকশনটা কীভাবে এসছে আমি বুঝলাম, রেডক্স রিয়াকশনটা আমি লিখলাম, আর Pb+2 আর দুখানা Br- মানে তো Pb-Br2, আমি ওর জায়গায় লিখলাম Pb-Br2, ভেঙে গিয়ে আমার কিসে কনভার্ট হলো, Pb প্লাস Br2, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমার ওভারঅল রিয়াকশন লেখার টেকনিক, দেখ তোর বইয়ের মধ্যে ওভারঅল রিয়াকশনটা লেখা আছে, Pb-Br2 অ্যারো দিয়ে Pb প্লাস Br2, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে Pb হচ্ছে আমার সলিড আর Br2 হচ্ছে আমার গ্যাস, অবজারভেশনে এবার আমার আসবো, তার ঠিক নিচে দেখো অবজারভেশন লেখা আছে, অবজারভেশনের মধ্যে 1 নম্বর পয়েন্ট মার্ক করবো, রেডিশ ব্রাউন ফিউমস অফ ব্রোমিন অ্যাট অ্যানোড, এটুকু মার্ক করবো। বাড়ি গিয়ে একটা হাইলাইটার নিয়ে জাস্ট কালারগুলোকে হাইলাইট করে রাখবো, রেডিশ ব্রাউনটাকে হাইলাইট করে রাখবো, ঠিক আছে। তাহলে রেডিশ ব্রাউন ফিউম অফ ব্রোমিন অ্যাট অ্যানোড পরীক্ষাতে জিজ্ঞেস করবে। নাম্বার বি, পরের পয়েন্টটা দেখাচ্ছে সিলভারি গ্রে মেটাল লেড অ্যাট ক্যাথোড, সিলভারি গ্রে মেটাল লেড অ্যাট ক্যাথোড, পরীক্ষাতে কোশ্চেন আসবে এখান থেকে, ওকে। চল তারপরে চলেছি নোটের মধ্যে, নোটের মধ্যে 1 নাম্বার পয়েন্ট, ওই যে ভাই সিলিকা দিয়ে কেন আমি এই ক্রুসিবেলটা কেন সিলিকা দিয়ে বানানো, তার কারণ হচ্ছে সিলিকা হাই টেম্পারেচার সহ্য করে নিতে পারে। তাহলে পয়েন্ট নাম্বার 1টা মার্ক করবি, নোট নাম্বার 1, সিলিকা হচ্ছে হাই টেম্পারেচার সহ্য করতে পারে, এটা হচ্ছে একটা রিজন। সেকেন্ড রিজন হচ্ছে সিলিকার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হয় না, মানে সিলিকার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় না। ধর তুই এমন কন্টেনার নিলি, সাপোজ এই কন্টেনারের গা দিয়েও কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, তাহলে আমার একটা সমস্যা আছে, কি সমস্যা তুই বুঝতেই পারছিস। ধর তুই যে কন্টেনারের মধ্যে সলিউশন রেখেছিস সেই কন্টেনারের গা দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে আমার কী হবে, অনেক কিছু হবে, কিছুটা ইলেকট্রন লস হবে, অবভিয়াসলি লস হবে, এটা তো ভাই আমার আর্থের সাথে কানেক্টেড থাকবে স্বাভাবিকভাবেই, যে কোনো কন্টেনারের মধ্যে যদি ইয়ে হয় তাহলে আমার এখান থেকে ইলেকট্রনের ফ্লো হয়ে নষ্ট হবে কিছুটা। সেকেন্ড হবে যে তুই এটা টাচ করলে মরে যেতে পারিস, ঠিক আছে, কারণ এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, বুঝতে পারছিস। তাহলে আমার এমন কিছু নিতে হবে যেখানে কন্টেনারের গা দিয়ে যেন আমার কারেন্ট ফ্লো না হয়, তাহলে কন্টেনারটাকে হতে হবে নন কন্ডাক্টর, ঠিক আছে। তাহলে 1 নাম্বার পয়েন্টের মধ্যে লেখা আছে এইগুলো, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে।
হ্যাঁ কি আরে ঠিক আছে ভাই, নোটের মধ্যে পয়েন্ট নাম্বার এ ভাই, ক্রুসিবেল মানে দেখে নিস, নোটের মধ্যে পয়েন্ট নাম্বার এ, ইংলিশ বাংলা ট্রান্সলেশন বাড়ি গিয়ে করতে পারি। নোটের মধ্যে পয়েন্ট নাম্বার এ, পয়েন্ট নাম্বার এ থেকে কোনো কোশ্চেন এখন অবধি আসেনি, এটা মার্ক করে রাখ। তারপরে হচ্ছে বি, বিগুলো থেকে কোনো কোশ্চেন আসে না, এ আর বিটা মার্ক করে রাখ, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টটা মার্ক কর। গ্রাফাইট অ্যানোড ইজ প্রেফার্ড টু আদার ইনার্ট ইলেকট্রোডস সাচ অ্যাজ প্ল্যাটিনাম সিন্স গ্রাফাইট ইজ আনএফেক্টেড বাই দ্য রিঅ্যাক্টিভ ব্রোমিন ভেপার। প্ল্যাটিনামও ভাই ইনার্ট, গ্রাফাইটও ভাই ইনার্ট, কিন্তু প্ল্যাটিনাম না ব্রোমিনের সাথে রিয়াকশন করে ফেলে, ওকে, ওই জন্য আমি এখানে প্ল্যাটিনাম ইউজ করবো না। তাহলে ইলেকট্রোড যদি ভাই ব্রোমিনের সাথে রিয়াকশন করে ফেলে, ব্রোমিন অ্যাকচুয়ালি হাইলি রিয়াক্টিভ হয়, ব্রোমিন ভেপার প্রচণ্ড রিয়াক্টিভ, ব্রোমিন গ্যাস রিয়াক্টিভ, ঠিক আছে। নর্মালি কেউ ব্রোমিন গ্যাস এরকম বানাতে চায় না, তুই ল্যাবে ইন ফিউচারে রিসার্চ পারপাসে ব্রোমিন গ্যাস ইউজ হবে, ব্রোমিন হাইলি রিয়াক্টিভ, ব্রোমিনকে কেউ ইউজই করতে চাইবে না, ওকে। ব্রোমিন এতটাই রিয়াক্টিভ যে লিকুইড ব্রোমিন, নর্মালি ব্রোমিন হচ্ছে লিকুইড সেটা থাকে, তুই পড়েছিস সেটা কোথাও না কোথাও, ব্রোমিন নর্মালি হচ্ছে লিকুইড সেটে আছে, ঠিক আছে। হ্যালোজেনগুলোর মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ব্রোমিন আছে হচ্ছে লিকুইড, আয়োডিন থাকে হচ্ছে সলিড, আর ফ্লোরিন ক্লোরিন থাকে হচ্ছে গ্যাস। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, উপর থেকে নিচে হ্যালোজেন এই 4টে আছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে ভাই আয়োডিন হচ্ছে সলিড, ব্রোমিন হচ্ছে লিকুইড, আর ফ্লোরিন আর ক্লোরিন হচ্ছে গ্যাস, ঠিক আছে। এইবারে কী হয় বলতো, ব্রোমিনকে নর্মালি যখন ল্যাবে রিয়াকশন করে, ব্রোমিনকে ল্যাবে একটা আনডিস্টার্ব জায়গায় রেখে দেয়, আনডিস্টার্ব জায়গায় রেখে দেয়। ব্রোমিন যখন কেউ ইউজ করে না, তখন যে ইউজ করবে তারা সেই একমাত্র ল্যাবে থাকে, বাকিটা ল্যাব থেকে বেরিয়ে চলে যায়। কেন? ব্রোমিনের ব্যাপার এত রিয়াক্টিভ, ব্রোমিন হচ্ছে লাল কালারের গ্যাস, ব্রোমিন যদি তোর হাতে পড়ে, লিকুইড ব্রোমিন, তোর হাত ফুটো হয়ে যাবে, ঠিক আছে। ব্রোমিন তোর যদি হাতে পড়ে তাহলে হাত ফুটো হয়ে যাবে, ব্রোমিন এতটাই রিয়াক্টিভ, তো জন্য ব্রোমিন লোকে ইউজ করতে চায় না নর্মালি। তো যদি আমার ব্রোমিন থাকে এখানে, ব্রোমিন ধর ফর্ম হচ্ছে ব্রোমিন গ্যাস, আর যদি প্ল্যাটিনাম থাকে তাহলে রিয়াকশন হয় অন্য কিছু ফর্ম হয়ে যাবে, ওই জন্য আমি এখানে প্ল্যাটিনাম প্রিফার করবো না। হয়ে গেল আমাদের মোল্টেন লেড ব্রোমাইডের ইলেকট্রোলাইসিস। চল 2 নম্বর, ইলেকট্রোলাইসিস অফ অ্যাসিডিফাইড ওয়াটার উইথ প্ল্যাটিনাম ইলেকট্রোড। তাহলে আগেরটা খাতার মধ্যে যেটা করেছিলেন ওটা মোল্টেন PbBr2 বলে হেডিং দে, এতক্ষণ ধরে যেটা করলাম সেটার উপরে হেডিং দিয়ে দে PbBr2, খাতার মধ্যে হেডিং দিবি, আমরা খাতার মধ্যে কেস বাই কেস করছি। খাতার মধ্যে এবার হেডিং দে অ্যাসিডিফাইড ওয়াটার ব্র্যাকেটে প্ল্যাটিনাম ইলেকট্রোড, আগেটা ছিল হচ্ছে মোল্টেন PbBr2, এবার খাতায় হেডিং দিচ্ছিস অ্যাসিডিফাইড ওয়াটার ইউজিং প্ল্যাটিনাম ইলেকট্রোড, ঠিক আছে, প্ল্যাটিনাম ইলেকট্রোড। চল দেখ, এবার আমি নিয়েছি হচ্ছে অ্যাসিডিফাইড ওয়াটার। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভাই, ঠিক আছে, H2 আমার কাছে আছে, তো ওয়াটার আছে আমার, ইলেকট্রোলাইটটাকে, ইলেকট্রোলাইটটা হচ্ছে ওয়াটার, অ্যাসিডিফাইড ওয়াটার। আচ্ছা অ্যাসিডিফাইড কেন আসছি সেখানে, কেন অ্যাসিডিফাইড? দেখ ভাই, ওয়াটার আমার ভেঙে গিয়ে কী বানায়, ওয়াটার ভেঙে গিয়ে নিজে থেকেই বানায় হচ্ছে H+ আর OH-, মানে ওয়াটারের মধ্যে এই দুখানা আয়ন আছে, ঠিক আছে, H2 এর মধ্যে আছে হচ্ছে H+ আর OH-। এইবারে দেখ, এই যে ওয়াটার ভেঙে গিয়ে H+ আর OH- বানায়, ক্লাস 11-এ গিয়ে পড়বো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিভার্সেবল। রিভার্সেবল মানে কি, ক্লাস 11 একটা চ্যাপ্টার আছে ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে মানে H2 ভেঙে গিয়ে H+ আর OH- বানাবে, আবার ভাই এরা কম্বাইন করে H2O বানাবে। এই জন্য ওয়াটারের মধ্যে যতটা H+ থাকে ততটাই OH- থাকে, আবার ওয়াটারের মধ্যে ওয়াটার মলিকিউল হিসেবে এক্সিস্ট করে, আয়ন হিসেবে এক্সিস্ট করে, ঠিক আছে। ওয়াটার রিভার্সেবল সাইন, এটা রিভার্সেবল সাইনটা আমরা কার জন্য ইউজ করি বলতো, স্ট্রং না উইকের জন্য, বলতে পারবি? এটা হচ্ছে উইকের জন্য ইউজ করি, ঠিক আছে। অলরেডি দেখ আমার এই আইডিয়াগুলো হয়ে গেছে, অ্যাসিড বেসে পড়েছি, তাহলে এটা হচ্ছে আমরা উইকের জন্য ইউজ করি। উইকের মধ্যে আমার থাকে হচ্ছে কি, স্ট্রং না আয়ন না মলিকিউল, দুটোই থাকে। আগের দিন পরীক্ষাতে কোশ্চেন করেছিলাম, অনেকেই করেনি, যাই হোক করেনি, খুব ভালো কথা। তাহলে H+ আর OH- আছে, তো এই জন্য ওয়াটার নর্মালি পিএইচ কত হয় বলতো ভাই, H+ যতটা আছে OH- ততটাই আছে, এই জন্য ওয়াটারের পিএইচ বলতে কত হয় নর্মালি 7, নিউট্রাল, ঠিক আছে। যতটা H+ ততটাই OH-, তাহলে পিএইচ আমার কত হচ্ছে 7। আমি মনে আছে বলেছিলাম পিএইচ এর স্কেলটা 0 থেকে 14 বলেছিলাম না, পরীক্ষাতে কোশ্চেন আসলে অনেকে 0 না লিখে 1 লিখবে, এক্স্যাক্টলি লিখে হচ্ছে অনেকে 1 to 14, অনেকেই লিখেছে 1 to 14, আগে দিয়েছিলাম, আগের পরীক্ষাতে কোশ্চেন দিয়েছিলাম ভাই, পিএইচ এর রেঞ্জ কত, অনেকে লিখেছে ভাই 3 to 7, বানিয়ে লেখা এগুলো, ঠিক আছে। চল, তাহলে H2 এর মধ্যে H+ আছে, OH- আছে। এইবারে তুই ভাব,
আমার তো ভাই এইগুলো করতে গেলে দেখ ইলেকট্রোলাইসিস করতে গেলে আমার তো সাফিসিয়েন্ট আয়ন দরকার, অবভিয়াসলি আয়ন দরকার। তো আয়ন যদি আমি বেশি বেশি না পাই তাহলে ভাই বেশি আয়ন যেতে পারবে না, বেশি আয়ন না গেলে ভাই আমার দেখি এখানে যা হবে ডিসচার্জগুলো বেশি বেশি হবে না, সিম্পল হিসাব বুঝতে পারছি। তাহলে এইবার আমি এখানে একটা কনসেপ্ট ইউজ করবো, এই কনসেপ্ট আছে হচ্ছে ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল, ক্লাস 11 গিয়ে পড়বো। দেখ আমার কাছে কনসেপ্ট থাকলেই ভাই আমি পুরো রাজা লোক। দেখ আমি বাইরে থেকে এর মধ্যে একটুখানি অ্যাড করলাম হচ্ছে একটুখানি এক্সটার্নালি অ্যাসিড অ্যাড করলাম, বাইরে থেকে আমি একটুখানি এক্সট্রা অ্যাসিড অ্যাড করে দিয়েছি। তার ফলে আমার কি হবে? তার ফলে আমার হবে হচ্ছে এই যে আমি বাইরে থেকে যে H+ অ্যাড করলাম আর মিডিয়ামের মধ্যে যে OH- ছিল, এরা ভাই কম্বাইন করে ওয়াটার বানাবে, এটা হচ্ছে আমি বাইরে থেকে H+ অ্যাড করলাম, H+ আর OH- কম্বাইন করে ওয়াটার একটু এক্সট্রা বানালো, যার ফলে দেখ এইবারে অবজারভেশনগুলো বুঝবি ভালো করে। এটা ক্লাস 11 জিনিস তোকে বোঝাচ্ছি, তোকে এগুলো জিজ্ঞেস করবে না ক্লাস 10-এ। তো H+ আমি অ্যাড করলাম, H+ আর OH- কম্বাইন করে আমার ওয়াটার বানালো। মিডিয়ামের মধ্যে দেখ OH- এর কনসেন্ট্রেশন একটু কমে গেল। তো মিডিয়ামের মধ্যে যদি OH- এর কনসেন্ট্রেশন কমে যায়, মিডিয়াম চাইবে হচ্ছে ভাই OH- বাড়িয়ে দিতে। এটাই হচ্ছে লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল। লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল কি বলে ভাই? আমি যদি সিস্টেমটাকে চেঞ্জ করে দিই, সিস্টেমটাকে যদি একটু ডিস্টার্ব করি, সিস্টেম ভাই চাই হচ্ছে ওই ডিস্টার্বটাকে সরিয়ে দিয়ে আবার আগের ভার্সনে ফিরে যেতে, মানে ওটাকে আন্ডু করে দিতে, ঠিক আছে? তার মানে ভাই আমি বাইরে থেকে H+ অ্যাড করলাম, H+ আর OH- কম্বাইন করে ওয়াটার বানিয়ে ফেললো, তাহলে OH- এর অ্যামাউন্ট কমে গেল। OH- যদি অ্যামাউন্ট কমে যায়, সিস্টেম চাইবে ভাই OH- এর অ্যামাউন্ট বাড়াতে। OH- এর অ্যামাউন্ট বাড়াতে গেলে কি করতে হবে বলতো? সিস্টেম অটোমেটিক্যালি ফরওয়ার্ড রিয়াকশনটা বাড়িয়ে দেবে। ফরওয়ার্ডটা বাড়লেই দেখ OH- আবার বেশি বেশি প্রডিউস হবে, বুঝতে পারলি তো? সবই ভাই বুঝতে পারছি। তাহলে সিস্টেম অটোমেটিক্যালি এটা করে ফেলবে, এই জন্য আমি ফরওয়ার্ডটাকে বাড়িয়ে দিলাম আর ব্যাকওয়ার্ডটা আমার কমবে। এত অব্দি ক্লিয়ার বোঝা গেছে? তাহলে দেখ আমার যদি ফরওয়ার্ডটা বাড়ে তখন স্বাভাবিকভাবেই বেশি বেশি H+ আর বেশি বেশি OH- আমি পাবো, তাহলে আমি বেশি বেশি আয়ন পেতে থাকবো, বোঝা গেছে? এই জন্য আমি বাইরে থেকে অ্যাসিড অ্যাড করলাম, এই জন্য আমার এখানে ইলেকট্রোলাইটটা হবে হচ্ছে অ্যাসিডিফাইড ওয়াটার, তাহলে আমি এখানে অ্যাসিডিফাইড ওয়াটার ইউজ করছি। ক্লিয়ার? কোনটা? একই ব্যাপার, ঠিক আছে? তাহলে আমার কি হয়েছে, এখানে আয়নের নাম্বার বেড়েছে, H+ আর OH- বেড়েছে। দেখ এবার যদি আয়নের নাম্বার বাড়ে তাহলে স্বাভাবিকভাবেই কারেন্টও বেশি ফ্লো হবে, যদি আয়নের নাম্বারটা বাড়াই তাহলে আমার কারেন্টও বেশি ফ্লো হবে। চল শুরু করা যাক। তাহলে এইবারে আমার সলিউশনের মধ্যে বল আয়নগুলো কে কে আছে, আয়নস প্রেজেন্ট কে কে, বল কে কে কোন কোন আয়ন থাকলো? H+ আর OH-। তাহলে সবার ফার্স্ট আমি কোন রিয়াকশন লিখবো? অ্যানোড রিয়াকশন, ঠিক আছে? তাহলে অ্যানোডে আমার কে গেছে? OH-। চল স্টেপ বাই স্টেপ লিখছি।